সামরিক শাসনের সুবিধাভোগীরাই এখন গণতন্ত্র শেখান, বললেন প্রধানমন্ত্রী। শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র প্রচারের আহ্বান। ফরিদপুরে নবম শ্রেণীর ছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা। সিলেটের মদনমোহন কলেজে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে একজন নিহত। বিভিন্ন মামলায় এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফল পায়নি ডিবি। বিশ্লেষকরা বলছেন, কার্যকরী সহযোগিতা না পেলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। বাংলাদেশ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হয়নি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। না দিলেও সমস্যা হবে না, পাল্টা জবাব বাণিজ্য মন্ত্রীর। এবং সরকারি হাসপাতালে রোগীদের অজ্ঞতায় চলছে প্রেসক্রিপশন বাণিজ্য। বহির্বিভাগের নিয়ম হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের অনুপস্থিতি। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন। ব্যাসমল এটি হচ্ছে আয়ুর ব্রাশ এবং আমন্ড প্রোটিন যুক্ত 60 বছরের ভরসা ন্যাচারালি ব্ল্যাক হেয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ তথ্য প্রবাহের সুযোগ নিয়ে সামরিক শাসনের সুবিধাভোগীরা এখন দেশে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন। বুধবার রাজধানীতে তথ্য ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণমাধ্যমের সরকারের সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র উঠে আসা দরকার। এছাড়া প্রধানমন্ত্রী ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কথা বা কাজ না করতে সবার প্রতি আহ্বান জানান। সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ফিল্ম সেন্সর বোর্ড এবং গণযোগাযোগ অধিদপ্তর কাজ করবে একই ভবন থেকে। আর এজন্যই সার্কিট হাউস রোডে উদ্বোধন করা হলো 16 তলা তথ্য ভবনের নির্মাণ কাজ। ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। বলেন, সরকার মুক্তবুদ্ধি চর্চার সুযোগ নিশ্চিত করতে চায়, আর এজন্য সরকারি গণমাধ্যমের পাশাপাশি দেশে কাজ করছে উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি গণমাধ্যম। আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, হ্যাঁ নিম্ন মধ্যম আয়, কিন্তু এখান থেকে যেন আর কোনো রকম স্খলন না ঘটে, এটাকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে একটা উচ্চ আয়ের দেশে আমরা উন্নীত করতে চাই। সেই কাজগুলি করতে হলে প্রচারের প্রতিফলন যেন ঘটে, মানুষ যেন বুঝতে পারে যে না, আজকে তাদের জীবন মান উন্নত হচ্ছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার মর্যাদা নিয়ে চলবে এবং কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ কোনো কিছু কাজ করবে না বা বলবে না। প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার সুযোগ নিয়ে দেশে গণতন্ত্র নেই বলে যারা অভিযোগ আনছেন তারা অনেকেই উর্দিপরা সামরিক শাসকের পরামর্শক ছিলেন। অনেকে আলোচনা করতে যে কেউ গণতন্ত্র নাকি দেখেনি না, কেউ সংবিধান সংশোধনের জন্য আবার সংস্কার কমিশন গঠন করার কথা বলেন। যারা এই কথাগুলি বলেন তাদের চেহারা যখন আমি দেখি, এরাই একসময় যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, কেউ তাদের উপদেষ্টা হয়েছে, কেউ তাদের সাথে চাকরি করেছেন, তখন কিন্তু তাদের এই চেতনাগুলি ছিল না। মনে হচ্ছে চেতনার দুয়ারটার জন্য তখন বন্ধ ছিল। আমরা এসে যখন উন্মুক্ত করে দিয়েছি, তখন যেন ওনাদের বুদ্ধির দুয়ার এত খুলে যাচ্ছে, যখন যতই উন্নয়ন গণতন্ত্র পাচ্ছেন আরো চাই আরো চাই আরো চাই করতে থাকেন। যেসব বিকৃত তথ্য সমাজের ক্ষতি করে, মানুষকে বিভ্রান্ত করে, তা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া বেশ কিছু হত্যা মামলায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি কখনোই। তারপরেও কেন এফবিআই এর কাছে যাওয়া, এমন প্রশ্নের উত্তরে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, এফবিআই এর আগ্রহের কারণেই সরকারি নির্দেশে আলামত পাঠানো হয়েছিল। আর বিশ্লেষকরা বলছেন, সহযোগিতা নেয়ার উদ্যোগটা ভালো, কিন্তু সেটি যদি কার্যকরী না হয় তাহলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার পর মামলার তদন্তে যুক্ত হয় মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। ঘটনাস্থল পরিদর্শন করে নিয়ে যায় আলামত, কিন্তু এখনো দিতে পারেনি কোনো ফলাফল। এছাড়া সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার আলামতও পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এফবিআই ল্যাবে। দীর্ঘ সময় পর সে পরীক্ষার ফলাফল আসলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে অভিজিৎ মার্কিন নাগরিক হওয়ায় এই মামলা তদন্তে এফবিআই কোনো টাকা না নিলেও অন্যান্যগুলোতে মোটা অঙ্কের খরচ টানতে হয়েছে সরকারকে। এই আলামতগুলো আমরা আমাদের
ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যে ডিএনএ ল্যাব রয়েছে সেখানে, কিংবা ঢাকা ইউনিভার্সিটিও একটা ডিএনএ ল্যাব রয়েছে, সেখানেও করানো যেত। তো কিন্তু যেহেতু তারা আগ্রহী হয়েছে, তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং সেটি আমরাও মানে সরকারি নির্দেশনা অনুসারেই তাদেরকে আমরা এই মামলার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সেটি আমরা দিয়েছি। এদিকে বিশ্লেষকরা বলছেন, কোনো অপরাধ সংঘটিত হলে সেটির রহস্য উদ্ঘাটনের প্রাথমিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। কোনো কারণে বাইরের দেশের সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে শুধু তাদের উপর নির্ভর না থেকে দেশীয় সংস্থাগুলোকে গতিশীল করার দিকে নজর দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সহযোগিতা নিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু সেই সহযোগিতাটা অতি অবশ্যই কার্যকর হতে হবে। কিন্তু সেই সহযোগিতাটা যদি খুব বিলম্বিত হয়ে যায় কিংবা পরবর্তীতে আমরা যদি সেখান থেকে কোনো যেটা প্রত্যাশা করেছিলাম সেটা যদি না পাই, তাহলে পরে তো সেটাকে আমরা খুব ইতিবাচক বলে বলতে পারি না। তিনি আরো বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের স্বার্থ অনুযায়ী তৎপর হয়, তাই তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার সময় এই বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সিলেটের মদন মোহন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে এক গ্রুপের হামলায় নিহত হয়েছেন একজন। এ ঘটনায় রাহুল ও প্রণজিৎ নামের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ক্লাস শেষে শ্রেণীকক্ষে বসেছিলেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী আব্দুল আলী। হঠাৎ করেই সংগঠনের কয়েকজন কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা হাসপাতালে জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এ ঘটনায় হামলাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত ছাত্রের বাবা মা। যতটুকু জানি শুনছি এরা ছাত্রলীগের কর্মী বলে আমরা জানি। তো এরা স্ট্রেপিং করা হয়েছে, দুটা স্ট্রেপিং করছে তার বুকে এবং পেটের মধ্যে। সেজন্য তাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে, অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ডাক্তাররা চেষ্টা করছে, পরে এখানে হাসপাতালে এসে মারা গেছেন। পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছে, কোনো সমস্যা নাই। ফরিদপুরের নবম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরো একজন। বুধবার বিকেল 5:30টার দিকে শহরতলির বাইতুল আমান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, পাট্রাদার কান্দিতে হৃদয় ও নাহিদ নামের দুই কিশোর রেল লাইনের ওপর একটি ব্রিজের উপর বসেছিল। এ সময় 4-5 জনের একদল যুবক আচমকা তাদের উপর হামলা চালায়। দুর্বৃত্তদের রডের আঘাতে ঘটনাস্থলে নিহত হয় হৃদয়। গুরুতর আহত হয় নাহিদ। তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত হৃদয় বাইতুল আমান টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হত্যার কারণ উদ্ঘাটনে চেষ্টা চালানো হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর সাথে আরেকটা ছেলে ইনজুরি অবস্থায় ছিল, সে নাকি সুস্থ আছে, কথা বলতে পারছে, হাসপাতালে অ্যাডমিট। ওখান থেকে ওর কাছ থেকে তথ্য নিয়ে বাকি তদন্ত করে অফিসার অগ্রসর হতে পারবেন কোন দিকে কে কারা মারছে। 20 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বুধবার রাত 8:45টার দিকে বেগম জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে জামায়াতে ইসলামী সহ জোটের অন্যান্য দলের শীর্ষ নেতারা যোগ দেন। রাত 10:15টার দিকে শেষ হয় বৈঠক। বৈঠক শেষে জোটের শীর্ষ নেতারা জানিয়েছেন, এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। চিকিৎসার জন্য বিদেশ সফর নিয়েও জোট নেতাদের অবহিত করেন বেগম জিয়া। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বৃহস্পতিবার বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিং হবে বলে জানানো হয়েছে। প্রবাসী সময়ে আরো থাকছে। জনদুর্ভোগ কমাতে রাজধানীতে কমন ইউটিলিটি টানেল নির্মাণের চিন্তা ভাবনা সরকারের। আমলাতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিআরটি এর অভিযান চলায় রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। আর এতে একদিকে যেমন অফিসগামী মানুষ দুর্ভোগে পড়ে, অন্যদিকে বিকল্প যানবাহনে গুনতে হয় বাড়তি ভাড়া। আর তাই এই অভিযানকে স্বাগত জানালেও নতুন বাস সার্ভিস চালু করে সংকট সমাধানের দাবি সাধারণ মানুষের।
গণমানুষের শহরে গণপরিবহন সংকট। সম্প্রতি সড়ক দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চলতি মাসের ৩ তারিখ থেকে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ লাইসেন্স জব্দে সড়কে নামে বিআরটিএ। অভিযানের ১০ দিনের মাথায় রাজধানীতে চরম পরিবহন সংকটে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস না পেয়ে ক্লান্ত তারা। আর যেগুলো চলছে তাতেও গাদাগাদি করে যেতে হচ্ছে গন্তব্যে। অনেকে আবার রওনা দিয়েছেন পায়ে হেঁটেও। বাচ্চাকে নিয়ে প্রায় ১ ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমি যাব আপনার মহাখালী, যেতে পারছি না, কোনো গাড়ি নাই। গরমের ভিতর অনেক ঘামাইতেছে, রৌদ্র অনেক, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। বাস কম ছাড়া পর্যন্ত আমরা উঠতে পারতেছি না, বাসের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে। বাস আছে হয়তো ৫টা না 10টা, দেখেন তো শত শত হয়েছে প্রাইভেট কার। কেন ওই আগে বন্ধ করেন? ফিটনেসবিহীন গাড়ি যদি বন্ধ করে নতুন গাড়ি নামায় তাহলে আমাদের দুর্ভোগটা কম হয় এবং আমাদের সুবিধা হয় চলাচলের জন্য। বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে সিএনজি বা রিক্সা ব্যবহার করলেও যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া। এখানে ধরেন আগে আমরা 250 টাকা বা 270 টাকা লাগতো, ওখানে এখন মিনিমাম 350 টাকা 400 টাকা এরকম, এবং অনেক কথা বলে যেতে হয় আর কি, কিন্তু যেতে চায় না। জনগণ তো অনেক, আর মানুষ চলাচল না করতে পারলে অফিস আদালতে কি করে যাবে? সিএনজি ভাড়া অনেক বেশি, রিক্সা ভাড়া বেশি। অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় আছি কিন্তু কোনো বাস পাচ্ছি না। ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিআরটিএ ও পুলিশের অভিযানের পক্ষে সাধারণ যাত্রীরা। পাশাপাশি তারা এও বলছেন, রাস্তায় যদি পর্যাপ্ত সংখ্যক ফিট গাড়ি ও চালক নামানো যেত তাহলে হয়তো কমতো পরিবহন সংকট, আর তার সাথে কমতো যাত্রী দুর্ভোগও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ 16 আগস্ট শুরু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা ডালথাই এবং সিআরসিসি করছে, এবং এটা আগামী 16 তারিখে আমরা ফিজিক্যাল ওয়ার্ক নির্মাণ কাজের সূচনা করতে যাচ্ছি। আমি আরো 2টি এমআরটি লাইনের প্রস্তাব নিয়ে গেছি। একটি হচ্ছে এমআরটি লাইন 1, আরেকটি হচ্ছে এমআরটি লাইন 5। তারা পজিটিভলি রেসপন্স করেছেন। যমুনা নদীর তলে 13 কিলোমিটারের মতো একটা টানেল নির্মাণ করা, যেটা এশিয়ানা হাইওয়ের সাথে কানেক্টিভিটিতে একটা ভূমিকা রাখবে। অ্যাম্বাসিডারের সাথে এই বিষয়গুলো উঠে এসেছে। ছবি কথা বলে, ছবি বলে দেয় ইতিহাস, আর তা যদি হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর, তবে যেন ফুটে ওঠে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিব যেন অব্যক্ত অনেক কথা বলে যাচ্ছেন শিল্পীর তুলিতে। এ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। সরকারি হাসপাতালগুলোতে রোগীদের অজ্ঞতার সুযোগে চলছে চিকিৎসকদের প্রেসক্রিপশন বাণিজ্য। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের অনুপস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রোগীর আনুপাতিক হারে ডাক্তারের পদ না থাকায়, আবার পদ যা আছে তার মধ্যে শূন্য থাকার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন রাজধানীর মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ। এসব বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি সরকারের ঊর্ধ্বতন কেউ। সেলিয়া সুলতানা রিপোর্ট। কি ব্যবসা করে ভাই, মনে করেন যে বাংলাদেশের অনেক সবচেয়ে বড় সন্ত্রাস হয়ে গেল। এই যে চারিদিকে টাকা, আপনি যাবেন টেস্ট দিবে, যে জায়গায় টেস্ট করতে যাবেন